महाराज, भातृप्रतिम स्वामी तत्त्वविदानंद जी, এই আশ্রমের অধ্যক্ষ স্বামী বেদানন্দ জি, আমার সঙ্গে এসেছেন, নিচে বসে আছেন স্বামী রাজবেশানন্দ জি, এই প্যান্ডেলে উপস্থিত ভক্ত এবং সুধী মণ্ডলী। আমি যখন রাস্তায় আসছিলাম মনে মনে ভাবছিলাম যে গতকাল রাত্রে প্রবল বর্ষণ, সকালবেলাও ভালো রকম বৃষ্টি হয়েছে, হয়তো ভক্তদের সংখ্যা অত্যন্ত কম হবে। এখানে এসে দেখলাম উল্টো, যে সবকিছুকে উপেক্ষা করে ভক্তেরা আজকে এসছেন স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মভিটায়। এটাই প্রমাণিত করে যে আপনারা প্রত্যেকেই নিরঞ্জনানন্দজি মহারাজের জীবন এবং বাণীর প্রতি আকৃষ্ট। একটু আগে যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বেদানন্দজি বলছিলেন, যে আশ্রমে প্রবেশ করলে একটা আধ্যাত্মিক পরিবেশে আমরা আসি। আমরা ইংরেজিতে বলি যাকে স্পিরিচুয়াল ভাইব্রেশন, অর্থাৎ এখানে আধ্যাত্মিক একটা অনুরণ কম্পন আমরা অনুভব করি। এটা খুবই স্বাভাবিক। একজন এত বড় আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তি, শ্রীরামকৃষ্ণের লীলা সহচর, শ্রীরামকৃষ্ণ যাকে ঈশ্বর কোটি হিসাবে অভিহিত করেছেন, তার জন্মস্থান, এটি বলাই বাহুল্য যেখানে একটা অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার যারা বক্তারা এখানে আছেন, বিশেষ করে স্বামী বিমলাত্মানন্দজি, তিনি স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের সম্পর্কে আলোকপাত করবেন। আর আমার সঙ্গে আরেকজন বক্তা যিনি রয়েছেন তত্ত্ববিদানন্দজি, যিনি অত্যন্ত শাস্ত্রজ্ঞ, তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলবেন। আমার উপরে ভার দেওয়া হয়েছে শ্রী শ্রী মা সারদার সম্পর্কে কিছু বলার জন্য। মা সারদার জীবন অত্যন্ত ব্যাপক এবং গভীর। তার সম্বন্ধে কিছু বলতে গেলে অল্প কথায় বলা অত্যন্ত কঠিন। তবু মায়ের জীবনের যে দিকটি আমাদের সকলকে আকৃষ্ট করে এবং করা স্বাভাবিক, কারণ মা তো ছিলেন বিশ্বজননী। সেই কারণে মায়ের জীবনের যে দিকটি আমরা দেখতে পাই, যা সকলকে আকৃষ্ট করে, সেটি হচ্ছে তার মাতৃত্ব, মাদারহুড যাকে ইংরেজিতে বলা হয়। এবং তার মাতৃত্ব কোনো সাধারণ মাতৃত্ব নয়। আমরা সাধারণ মাতৃত্বের কথা জানি, যে আমাদের পরিবার, ছেলে পুত্র পরিবার, স্বামীকে নিয়ে থাকা, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, একে অপরকে ভালোবাসা, এটাই আমরা বুঝে থাকি মাতৃত্ব। কিন্তু শ্রী শ্রী মা সারদার মাতৃত্ব কোন সীমার মধ্যে আবদ্ধ ছিল না। এই জন্য অনেক সময় যখন মায়ের জীবন পড়বেন তখন দেখবেন সেখানে লেখা হয়েছে বারবার যে মায়ের মাতৃত্ব হচ্ছে বিশ্ব মাতৃত্ব, ইউনিভার্সাল মাদারহুড। এই প্রসঙ্গে মনে পড়ে অষ্টম সংঘাতক স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, যিনি শ্রী শ্রী মায়ের কৃপা প্রাপ্ত। তার কাছে অনেক ভক্তরা যেতেন, তাকে প্রশ্ন করতেন যে মা, এই মহারাজ, আপনি তো শ্রী শ্রী মায়ের কৃপা প্রাপ্ত,
মায়ের সম্পর্কে কিছু বলুন। স্বামী বিশুদ্ধানন্দজি প্রায় উত্তর দিতেন যে মায়ের সম্বন্ধে আর কি বলবো, মায়ের সম্বন্ধে একটি কথাই বলতে পারি যে আমাদের মা সারদা ছিলেন গণ্ডি ভাঙা মা। What does it mean? এর অর্থ কি? বলছেন মা সারদা আমাদের গণ্ডি ভাঙা মা, অর্থাৎ মা সারদার যে স্নেহ, ভালোবাসা, মাতৃত্ব সবকিছু ছিল কিন্তু গণ্ডি ভাঙা। কারণ মায়ের মাতৃত্ব কোনো সীমার মধ্যে আবদ্ধ ছিল না, কেবল জয়রামবাটির পরিবারের মধ্যে আবদ্ধ ছিল না। আবার বৃদ্ধ বনিতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার মাতৃত্ব সকলকে গ্রহণ করেছে, যাকে বাংলায় বলা যায় সর্বগ্রাসী মাতৃত্ব। অর্থাৎ তার মাতৃত্ব সকলকে গ্রাস করেছে, হোক সে ধনী, হোক সে নির্ধন, হোক সে শিক্ষিত, হোক সে অশিক্ষিত, হোক সে নিম্ন জাতের, হোক সে উচ্চ জাতের মানুষ মাত্রই মা সকলকে আহ্বান জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। আমি যখন মায়ের জীবনের সম্পর্কে বলি, কথাটা আমার বারবার বলতে ইচ্ছা হয় যে মায়ের জীবন অভিযানে প্রত্যাখ্যান বলে কোনো শব্দ ছিল, নো রিজেকশন। মায়ের জীবনের একটিও ঘটনা আপনারা দেখাতে পারবেন না যেটির যে ঘটনার দ্বারা মা কাউকে প্রত্যাখ্যান করেছেন। আমরা বলে থাকি লেকচারে, সবসময় শুনে থাকবেন, শ্রীরামকৃষ্ণ বেছে বেছে লোকজন নিতেন ভক্তরক্ত বা তাদের শিষ্যদের। মায়ের কাছে কোনো পিক অ্যান্ড চুজ, ওর বাছাবাছি ছিল না। মা যেই এসছে তাকেই স্বাগত জানিয়েছে, তাকে তিনি অভ্যর্থনা জানিয়েছেন। সে মায়ের মাতৃত্ব অত্যন্ত ব্যাপক এবং বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড পারভেসিভ, বিশ্বজনীন মাতৃত্ব। ভাবতে অবাক লাগে যদি আমরা সবসময় বলে থাকি, উদ্ধৃতি দিয়ে থাকি, যে তার মাতৃত্ব কিভাবে সকলকে গ্রাস করেছে, কিভাবে সকলকে সমানভাবে দেখেছেন। আমাদের অনেক সময় দেখার মধ্যে অনেক ভেদভাব থাকে, এমনকি আমাদের মায়েদের মধ্যে, সাধারণ মায়েদের মধ্যে ভেদভাব থাকে। অন্যরকম ভাববেন না। যখন একান্নবর্তী পরিবার, বড় পরিবার, বড় ছেলে অনেক রোজগার করে, অনেক টাকা আনে, অনেক প্রতিষ্ঠিত, আর অন্যান্য ছেলেরা হয়তো অতটা প্রতিষ্ঠিত না, অত টাকা পয়সা রোজগার করে না। এখানে কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে যে বাড়িতে অনেক কিছু তৈরি হয়েছে, রান্না বান্না, মাছের মোড়োটা গিয়ে পড়েছে কিন্তু বড় ছেলের পাত্রে। এখানে বিনয় এটা হয়ে থাকে, হিউম্যান সাইকোলজি, খুব স্বাভাবিক। এটা কাউকে দোষারোপ করার জন্য নয়। সেই জন্য মায়ের দৃষ্টিতে কিন্তু সকলের সমান। আর সমান কারা? এটার কথা খুব বিখ্যাত উক্তি যে সরোজা আমজাদতা। চিন্তা করতে পারেন, ভাবতে পারেন। তিনি বলছেন সরোজা আমজাদতা। একটু গভীরে যদি প্রবেশ করি তাহলে দেখব যে কোথায় স্বামী সারদানন্দ আর কোথায় ডাকাত, বিধর্মী, যাকে সকলে ভয় করে, সেই আমজাদকে বলছেন যে শরৎ আমজাদতা। শরৎ ইজ ইকুয়াল টু আমজাদ। যেমন শরৎ তেমনি আমজাদ। তাই মায়ের যে বিশ্ব মাতৃত্ব আমাদের সকলকে আকৃষ্ট করে। মা লেখাপড়া জানতেন না ঠিকই, তিনি বলতে পারা যায় নিরক্ষরা ছিলেন। যদিও পড়ার বর্ণ পরিচয় পড়ার চেষ্টা করেছিলেন। যে বিখ্যাত ঘটনা সেটি হচ্ছে যে হৃদে দেখছে যে মামি একটা বই নিয়ে পড়াশোনা করছে। হৃদে বিরক্ত হলো, শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদে
বর্ণ পরিচয় হাত থেকে কেড়ে নিল। বলে বর্ণ পরিচয় পরে কি করবে? মেয়ে ছেলে বর্ণ পরিচয় পরে কি নাটক নভেল পড়বে? বলে হাত থেকে কেড়ে নিল। তখনকার দিনে এই লেখাপড়া করা, বিশেষ করে যারা মহিলা, তাদের পক্ষে লেখাপড়া করা একটা যেন সামাজিক অপরাধের মতন ছিল। এখন সকলে যাচ্ছে স্কুলে পড়ছে, কোনো ব্যাপার নেই। এটা চিন্তা করতে হবে, মায়ের প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপট নয়। মায়ের প্রেক্ষাপট হচ্ছে প্রায় 100 বছর আগেকার প্রেক্ষাপট, তার অধিক। সেই প্রেক্ষাপটে যে সামাজিক যে বিধি এবং রীতি ছিল, সেখানে অনেকেই মনে করত যে মেয়েরা স্কুল কলেজে গিয়ে লেখাপড়া শিখবে, এটা কিন্তু একটা বিরাট অপরাধ, সামাজিক অপরাধ, যাকে ইংরেজি বলে সোশ্যাল টাবু। এটা সামাজিক অপরাধ, মা নিজে নিরক্ষরা ছিলেন। কিন্তু মায়ের জীবন থেকে আমরা পাই, সেটা হচ্ছে তার প্রগতিশীল চিন্তাধারা। মা কত প্রগতিশীল ছিলেন তার চিন্তায়, ভাবনায়, ধ্যান ধারণায়। তিনি চাইতেন সেই সময় যে মেয়েরা লেখাপড়া শিখুক, নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। অনেক পরে আজকাল জানি আমরা চিন্তা ভাবনা করছি যে মেয়েদেরকে সমান অধিকার দিতে হবে, পুরুষের সমান। মেয়েরাও যেন সব ক্ষেত্রে এগিয়ে যায়। আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে এটা চিন্তা ভাবনা করছি, কিন্তু মা চিন্তা ভাবনা করেছিলেন 100 বছর আগে। এই জন্যই তাদেরকে বলা হয় ইংরেজিতে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব, যাকে ইংরেজিতে বলা হয় ভিশনারি। ওনারা ছিলেন ভিশনারি। ভিশনারি কথার অর্থ কি? ভিশনারি তারা স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা সারদা, যারা মহাপুরুষ বড় বড় হয়েছেন, হয়েছেন, তারাই ছিলেন কিন্তু ভিশনারি। ভিশনারি কথার অর্থ হচ্ছে যে যারা অনেক দূর এগিয়ে চিন্তা করতে পারে, 100-150 বছরের পরে কি হবে, অনেক দূর এগিয়ে চিন্তা ভাবনা করতে পারে, তাদেরকেই বলে ভিশনারি। আমরা সাধারণ ব্যক্তি, আমরা বর্তমানকে নিয়ে চিন্তা করি, আমাদের সেরকম দূরদৃষ্টি নেই, বা আমরা আর অনেক সময় এগিয়ে চিন্তা করতে পারি না যে ভবিষ্যতে কি হতে পারে, কি হওয়া উচিত বা কি করা উচিত। কিন্তু মা সারদার জীবনে আমরা দেখেছি she was a visionary। অর্থাৎ তখনকার দিনে মা চিন্তা ভাবনা করেছিলেন যে মেয়েদের লেখাপড়া শিখতে হবে, মেয়েদেরকে এগিয়ে দিতে হবে। এবং দেখা যায় যে কিভাবে তিনি মেয়েদের উৎসাহিত করেছিলেন লেখাপড়ার ব্যাপারে। আপনারা সকলে জানেন যে সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতা এসেছিলেন স্বামী বিবেকানন্দের আহ্বানে ভারতবর্ষে নারী শিক্ষার জন্য, নারী উন্নয়নের জন্য, নারী মুক্তির জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন এই কারণে। এবং সিস্টার নিবেদিতা বাগবাজার অঞ্চলে তিনি স্কুল খুললেন, এবং স্কুল খোলার পরে দেখা গেল যে তার বিদ্যালয়ে কেউই পড়তে আসছে না মেয়েরা। সিস্টার নিবেদিতা অত্যন্ত হতাশ হয়ে পড়লেন, ভেঙে পড়লেন। ভেঙে পড়ে কার কাছে যাচ্ছেন? যাচ্ছেন খুব কাছেই থাকতেন বাগবাজারের মায়ের বাড়িতে মা সারদা, তার কাছে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা, তাকে বলছেন তার হতাশার কথা, তার দুঃখের কথা। বলছেন, মা আমি তো সব ছেড়ে ছুড়ে দিয়ে স্বামী বিবেকানন্দের আহ্বানে ভারতবর্ষে এসেছি নারী শিক্ষা প্রচারের জন্য, কিন্তু এই বিদ্যালয়ে কেউ পড়তে আসছে না। তার দুটো কারণ আছে, সেটাও চিন্তা করতে হবে। একটি কারণ যেটা বললাম, সামাজিক কুরীতি, সামাজিক অপরাধ, যে তখনকার দিনে যারা হিন্দু বিশেষ করে তাদের মেয়েরা স্কুলে আসত না বিদ্যা অভ্যাস করতে বা লেখাপড়া করতে। আরেকটি যেটা বড় কারণ, দ্বিতীয় কারণ, সেটি হচ্ছে তখনকার দিনে যারা বিদেশি বা বিদেশী তাদেরকে বলা হতো ম্লেচ্ছ। ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে অছুত, আনটাচেবল।
অর্থাৎ ম্লেচ্ছ পরিচালিত স্কুলে তখনকার দিনে কলকাতার সম্ভ্রান্ত ঘরের যারা অভিভাবক অভিভাবিকা তারা কিন্তু এই ম্লেচ্ছ পরিচালিত স্কুলে লেখাপড়া করতে পাঠাতেন না। ভেঙে পড়েছেন নিবেদিতাকে তিনি বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন যে তুমি ব্যস্ত হয়ে না, অধীর হয়ে না, তুমি ভেঙে পড়ো না, কালে কালে তোমার স্কুলে ছাত্রীরা আসবে, লেখাপড়া শিখবে। এই বলেই মা ক্ষান্ত থাকলেন না। যখনই তার কাছে কোন মহিলা ভক্ত মায়ের কাছে আসতেন, মা মহিলা ভক্তদের বলতেন যে তোমাদের একটু বাড়িতে মেয়ে রয়েছে, ওই মেয়েদের নিয়মিত স্কুলে পাঠিয়ে দাও, লেখাপড়া শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, কারো মুখ আপেক্ষী হবে না। কত প্রগতিশীল মডার্ন আউটলুক শ্রী মা সারদার। যদিও মা তিনি শেখালেন ছিল, সেই নিয়ে মায়ের দেখা যাচ্ছে পরবর্তীকালে নিবেদিতা স্কুলে কিভাবে এই মেয়েরা আসতে এবং লেখাপড়া করত, এবং অনেকেই তাই সকলেই নিজের স্বাবলম্বী হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, শিক্ষিত হয়েছে। সেই জন্য মা সারদা অত প্রগতিশীল তার চিন্তাধারা। আমরা নারী এই সশক্তিকরণের ব্যাপারে অনেক আলোচনা আজকাল করি, যে নারীকে কিভাবে সশক্ত করা যায়, যাকে এটা বলা হয় উইমেন এম্পাওয়ারমেন্ট। কিভাবে নারীকে সশক্ত করা যায়, নারীকে সমান অধিকার দেওয়া, কাজে লাগানো, সবকিছু ক্ষেত্রে এগিয়ে দেওয়া। এবং আপনাদের মনে রাখতে হবে যে সশক্তিকরণ দু প্রকারের, কিন্তু একটি হচ্ছে ভেতরের সশক্তিকরণ, ইন্টারনাল এম্পাওয়ারমেন্ট, আর একটি হচ্ছে বাইরের সশক্তিকরণ, এক্সটার্নাল এম্পাওয়ারমেন্ট। যে কথা আমরা আজকাল চিন্তা ভাবনা করছি সবসময়, যে কিভাবে মহিলাদের, নারীদের বাইরে থেকে সশক্ত করা যায়, লেখাপড়া শেখানো যায়, কাজ দেওয়া যায়, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দেওয়া যায়, তাদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া যায়। এগুলি হচ্ছে বাইরের সশক্তিকরণ। কিন্তু বাইরের সশক্তিকরণ হলে কিন্তু চলবে না, হতে হবে সামগ্রিক সশক্তিকরণ, হোল এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ অন্তরেরও সশক্তিকরণ প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? যদি আজ আমরা পুরুষ বা নারীরা হয়তো অনেকটাই সশক্ত হতে পেরেছি, অনেকটা লেখাপড়া শিখে এগিয়ে যেতে পেরেছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে কখনো জীবনে সমস্যা আছে, চ্যালেঞ্জেস কাম, তখন কিন্তু অনেক সময় আমরা ভেতরে থেকে সশক্ত নয় বলে আমরা সেই সমস্যার সম্মুখীন হতে পারি না, বা চ্যালেঞ্জেস তার সম্মুখীন হতে পারি না। অনেক সময় অনেক কিছু আমরা করে বসি। তার কারণ হচ্ছে ইন্টারনালি উই আর নট এম্পাওয়ার্ড, অর্থাৎ ভেতর থেকে আমরা সশক্ত নয়। মায়ের জীবন দেখুন, অদ্ভুত জীবন। মা হয়তো বাইরে থেকে সশক্ত ছিলেন না ঠিকই, ও লেখাপড়া করেননি, ইংরেজিতে বক্তৃতা জানেননি, গাড়িও চালাননি, কিছুই করেননি, কিন্তু মা ভেতর থেকে অত্যন্ত সশক্ত ছিলেন। ইন্টারনালি she was very much empowered. মায়ের জীবন দেখুন, মায়ের জীবন দেখলে বুঝতে পারবেন যে মা কোনোদিন কোনো ক্ষেত্রে বিচলিত হয়নি। আমরা সাধারণ কারণে বিচলিত হয়ে যায়, হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, যাকে বলে ইংরেজিতে বলে স্ট্রেন অ্যান্ড স্ট্রেস, মেন্টাল টেনশন, কথায় কথায় রোজই আমরা বলি। মায়ের জীবনে আপনারা কোনোদিন দেখতে পাননি বা পাবেন না যে মা কোনো ক্ষেত্রে সেই পরিবেশে, অনুকূল বা প্রতিকূল যে কোনো পরিবেশে, whatever may be the circumstances, consequences, কোন ক্ষেত্রে মা কিন্তু ভেঙে পড়েনি। মা প্রশান্ত মহাসাগরের মতো শান্ত যে কোনো পরিস্থিতি, এবং মায়ের যে সাংসারিক জীবন ছিল, সেই জীবন কিন্তু খুব সুখের জীবন ছিল। যারা মায়ের জীবন পড়েছেন, বিশেষ করে জয়রাম বাটির তার সাংসারিক জীবন ছিল অত্যন্ত জটিল। সেই বিষয় ব্যাখ্যায়
চাইছি না। এই জটিলতার উপরে তার সবচেয়ে বড় আরো জটিলতা, সেটা হচ্ছে মায়ের সংসারের দারিদ্রতা, ইন্টেন্স পভার্টি। যা আপনারা জানেন যে মায়ের অনেক সময় হয়েছে খাবার ভাতের উপর লবণ পর্যন্ত জুড়ত না। তিনি শতচ্ছিন্ন শাড়িকে গাঁট দিয়ে পড়তেন এবং লজ্জা নিবারণ করতেন, একটা শাড়িও পর্যন্ত মায়ের ছিল না। Such was her poverty. এই ছিল তার সাংসারিক জীবনে দারিদ্রতা। কিন্তু কোনো ঘটনা মায়ের জীবনে, মা কি কোনোদিন বিচলিত হয়েছে? মা কোনোদিন ভেঙে পড়েননি? মা কোনো আক্ষেপ করেননি? আমরা তো সবসময় কমপ্লেন করি, আমরা এই পেলাম না, এই হলো না, এই পেলাম না, আরো পাওয়া উচিত ছিল। অল দ্য টাইম উই আর কমপ্লেনিং। কিন্তু মায়ের জীবনে মা কিন্তু কোনোদিন কমপ্লেন করেনি। কোনো আক্ষেপ যাকে বললাম, সবসময় আক্ষেপ করি, এইটা হলো না, সেটা হলো না, এটা পেলাম না, এই মানলো না, ওই করলো না, সেটা আমরা বলি। কিন্তু মায়ের জীবনে দেখবেন মা কোনদিন আক্ষেপ করেনি। যা পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট থেকেছেন। যারা দক্ষিণেশ্বরে, যারা মহিলারা দক্ষিণেশ্বরের মন্দিরে যেতেন, মায়ের সঙ্গে দেখা করতেন, মা দেখতেন যে নববধূ রয়েছেন। নববধূতে আপনারা সকলে গেছেন, কিন্তু কতজন চিন্তা করেছেন গভীরভাবে জানি না, যে মায়ের মুখ ঘরে গিয়ে টক করে প্রণাম করেছেন। এই অষ্টকোণ অত ছোট ঘরে মা একদিন নয়, বছরের পর বছর থেকেছেন। সেখানে রান্নাবান্না, সেখানে ভক্তদের থাকা, সেই ভেন্টিলেশন সেরকম নেই। আপনি আমি 8 ঘন্টা থাকলে কখন বেরিয়ে আসবো, এই কথা করতে হবে। ভক্ত মহিলারা জিজ্ঞেস করছে, এই সারুর কি কষ্ট, এই নববধূর কষ্ট করে আছে, জিজ্ঞেস করে তোমার কি কষ্ট হয় না? মা কি বলছে, কে কষ্ট হবে কেন? কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস আমি জীবনে কোনদিন অনুভব করিনি। শ্রীরামকৃষ্ণ আমার হৃদয় আনন্দের পূর্ণ ঘর বসিয়ে দিয়েছেন। সেই জন্য মা সারদার জীবনে আমরা দেখতে পারি ভেতর দিক দিয়ে তিনি কত তাই ছিলেন কিনা সশক্ত ছিলেন, মা সারদার জীবনে আমরা দেখতে পাই। শুধু তা নয়, মায়ের জীবন যদিও মা লেখাপড়া জানতেন না, মা কিন্তু ব্যবহারিক বুদ্ধি ছিল প্রখর, যাকে ইংরেজিতে বলা হয় প্র্যাকটিক্যাল উইজডম। প্রখর তার ব্যবহারিক বুদ্ধি, যেসব বুদ্ধি হয়তো আমাদের অনেক সময় থাকে না। এই যে মায়ের যে প্র্যাকটিক্যাল উইজডম, প্রখর তার বুদ্ধিমত্তা পরিচয় আমরা পাই তার জীবনে। ঘটনা বলতে গেলে রাত্রি কাবার হয়ে যাবে, দু একটি ঘটনা উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে যে মা আপনারা সকলে জানেন, তবুও তার পুনরাবৃত্তি করছি, যে মা কিভাবে সংসারকে পরিচালিত করতেন তার ব্যবহারিক বুদ্ধি দিয়ে। অনেক ঘটনা আছে রামকৃষ্ণ মিশন পরিচালনার ক্ষেত্রে। যখন স্বামী বিবেকানন্দের মতন বিশ্ববিদ্যালয় বিবেকানন্দ, তার গুরু ভাইরা ব্রহ্মজ্ঞ পুরুষ, তারা যখন হিমশিম খেতেন, কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, রামকৃষ্ণ মিশনকে কিভাবে পরিচালিত করতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে, তারা কোনো উকিলের বাড়িতে যাননি, ব্যারিস্টারের বাড়ি যাননি, দৌড়ে গেছেন মায়ের কাছে। কেন গেছেন শ্রী মায়ের কাছে? তারা জানতেন যে মা যে সিদ্ধান্ত দেবে, এর চেয়ে ভালো সিদ্ধান্ত, ডিসিশন আর কেউ দিতে পারে না। এবং যে যে ক্ষেত্রে মা সিদ্ধান্ত দিয়েছেন, ডিসিশন দিয়েছেন, প্রত্যেকটি ডিসিশন অত্যন্ত যুক্তিযুক্ত, এবং সেই সিদ্ধান্তকে গ্রহণ করে আজ রামকৃষ্ণ মঠ মিশন পল্লবায়িত হয়েছে, সারা বিশ্বে ব্যাপ্ত হয়েছে। কারণ এই সময়, সেই সময় মা সারদা যে যুক্তিযুক্ত সিদ্ধান্ত এবং ডিসিশন দিয়েছিলেন। একটি খুব সাংসারিক প্র্যাকটিক্যাল উইজডমের কথা বলি। একবার একজন ব্রহ্মচারী পড়েছেন, বইতকেও বলি, শুনলে কোনো আপত্তি নেই। একবার একটি ব্রহ্মচারী বলছেন মাকে, মা গোয়ালা বলছিল দুধের দাম বাড়াতে হবে। মা বলছেন, হ্যাঁ ঠিক আছে, দুধের দাম বাড়াতে পারো। বলে খাঁটি দুধ দেয় তো? বলে হ্যাঁ বাড়াতে পারো, তবে একটা কথা জেনে রাখো, যে গোয়ালার স্বভাব হচ্ছে কোনোদিন খাঁটি দুধ সেরে দেবে। গোয়ালার স্বভাব হচ্ছে দুধে জল মেশাবে। আরেকটি খুব যুক্তিযুক্ত কথা বলে, খুব প্র্যাকটিক্যাল কথা,
এবং খুব অর্থনৈতিক কথা, মাত্র অর্থনৈতিক ইকোনমিক্স এসব কিছু জানতেন না। কি বলছেন যে দেখো এই দুধের দাম বাড়ালে জয়রামবাটির লোকেরা অত্যন্ত গরিব, তাদের যথেষ্ট পয়সা নেই যে তারা দুধ কিনে খাবে। যদি দুধের দাম বাড়ানো হয় জয়রামবাটির লোকেরা দুধ কেনা থেকে বঞ্চিত। এ কথাটা বলে মা চুপ রয়ে। কয়েকদিন পরে মা উঠোনে বসে আছেন, গোয়ালা এসছে, ব্রহ্মচারী পাত্র নিয়ে, যেমন সকলে যায় পাত্র নিয়ে এসেছে। মা লক্ষ্য করছেন, ব্রহ্মচারীও দেখছে যে যখন দুধ তার ঘোড়া থেকে নিয়ে বা কলসি থেকে নিয়ে যখন ঢালছে পাত্রে, তার সঙ্গে একটা খুব ছোট্ট মাছও তার সঙ্গে এসে পড়েছে। মা কিছু বললেন না, গোয়ালা চলে গেল। মা বলছেন দেখেছো তো ছোট্ট মাছটা কোথেকে এলো? ওই যখন গোয়ালা আসছিল জয়রামবাটিতে মায়ের বাড়িতে, পাশে পুকুর পড়েছিল, পুকুর থেকে জল মেশাতে গিয়ে তার সঙ্গে একটা ছোট মাছ এসে গেছে। এবং দেখলে তো দেখুন বলছে যে গোয়ালা স্বভাব হচ্ছে কোনোদিন ভালো দুধ দেবে না, জল মেশাবে। এবং এটা খুব বড় সিদ্ধান্ত যে কথাটা বললেন যে জয়রামবাটির লোকেরা না দুধ কেনা থেকে বঞ্চিত হবে। এরকম অনেক ব্যবহারিক জ্ঞানের কথা আমরা জানি, আপনারা বই পড়েছেন। যে কথাটি আজকালকার দিনে বিশেষ করে বলে আমি আমার বক্তব্য শেষ করব। 8 ঘন্টা বোধহয় হয়ে গেছে। বিমলাত্মানন্দ বোধহয় এরপর বলার কথা উৎস্ফুট করছে, আমি বুঝতে পারছি। সেই জন্য আর বেশি সময় দিতে চাই না। তো যেটা আজকের পরিপ্রেক্ষিতে মায়ের জীবন থেকে আমরা কি গ্রহণ করতে পারি? এখন সবই তো আধুনিক যুগ। অনেকেই মনে করে আধুনিক যারা মেয়েরা বা আধুনিক মহিলারা, মা তো সেকেলে কিছুই জানেন, লেখাপড়া যায় না, সবসময় ঘন্টা আড়ালে থাকতেন, ফোফা ইংরেজিও বলতে পারতেন না, গাড়িও চালাতে পারতেন না। এখনকার প্লেন চালানো একটা বিরাট ব্যাপার, মেয়েদের প্লেনও চালাতে পারে না। মায়ের কাছে আবার কি শিক্ষণীয় আছে? মায়ের জীবন আদর্শ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি বর্তমান পরিপ্রেক্ষিতে আধুনিক জগতে? যেটি আমরা পাই সেটা আপনারা সকলে একমত হবে যে মায়ের, আমরা যে আজকে জগতে বাস করছি, বলতে গেলে আমরা ভালোবাসাহীনতার জগতে বাস করছি। নেই ভালোবাসা, কাউকে ভালোবাসতে আমরা ভুলে গেছি। আপনারা যদি প্রত্যেকে আমরা যদি একটু গভীরে প্রবেশ করি যে আমরা ভালোবাসার হীনতার জগতে কিন্তু বাস করছি। আজ পরিবার ছিন্ন ভিন্ন, ফ্যামিলি ডিসইন্টিগ্রেটেড। আপনারা সব আমার চেয়ে বেশি জানেন, আপনার সমাজে বাস করেন। আজ পরিবার ছিন্ন ভিন্ন। কেন পরিবার ছিন্ন ভিন্ন? কেন সমাজ ছিন্ন ভিন্ন? কেন আজ সারা দেশ ছিন্ন ভিন্ন? কেন আজ সারা বিশ্ব ছিন্ন ভিন্ন? তার প্রধান কারণ হচ্ছে যে আমরা একে অপরকে ভালোবাসতে ভুলে গেছি। আমরা ভালোবাসাহীনতার যুগে বাস করছি এবং ভালোবাসা না থাকার জন্যই কিন্তু অনেক কিছু অনর্থক, অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তাই মায়ের জীবন থেকে ভালোবাসাহীনতার যুগে আমরা মায়ের জীবন থেকে এটি গ্রহণ করতে পারি যে কিভাবে সকলকে ভালোবাসতে হয়। গ্রেট লেসন, কিভাবে সকলকে ভালোবাসতে হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কিভাবে ভালোবাসতে হয়। আপনারা প্রশ্ন করে আমরা তো ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। ভালোবাসার গণ্ডিটা এত ছোট, এই আজকালের আগেকার দিনে গণ্ডিটা একটু বড় ছিল পাড়াপড়শির প্রতি। আমরা সংকুচিত হতে হতে, শামুক দেখেছেন যেখানে শামুক দেখতে পারি, শামুক করে সংকুচিত করে কোলের মধ্যে আমরাও যেন সংকুচিত হতে হতে আমাদের ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছু কিন্তু সংকুচিত হতে হতে আমরা এত হয়ে পড়েছি, সংকুচিত হয়ে পড়েছি যে আমরা কেবল আমাদের ছেলে মেয়ে স্বামী ছাড়া অন্য কাউকে খুব একটা ভালোবাসি এবং সকলকে সমানভাবে দেখতে পাই। সেই জন্য মায়ের জীবনের যে বিরাট ভিত্তির কথা প্রথমে দিয়ে শুরু করেছিলাম, মায়ের ভালোবাসা, ইউনিভার্সাল লাভ, সার্বজনীন বিশ্বজনীন ভালোবাসা, সর্বগ্রাহী ভালোবাসা আজকের দিনে অত্যন্ত প্রয়োজন, কেউ অস্বীকার করতে পারবে না। আরেকটি মায়ের জীবনের যে বড় দিক
বর্তমান পরিপ্রেক্ষিতে বিশেষ উল্লেখযোগ্য, সেটি হচ্ছে সহিষ্ণুতা। পরিবার, সমাজ, দেশ, বিশ্ব কিভাবে এই অসহিষ্ণু হয়েছে। ধর্মের ক্ষেত্রে অসহিষ্ণু, বিভিন্ন ক্ষেত্রে অসহিষ্ণু আমরা উঠেছি। আমাদের সহ্য গুণ যেন কোথায় অন্তরিত হয়ে গেছে। আমরা একটুতেই আমরা এত বিরক্ত হই, বিন্দুমাত্র আমাদের সহিষ্ণুতা। সেই জন্যে মায়ের জীবনে দেখবেন মা কিরকম সহিষ্ণু ছিল, কিভাবে সবকিছু সহ্য করেছেন। সেই জন্য মা বলছেন, এরকমই বলছেন কি, যে সহ্যের সময় কোনো গুণ নেই বাবা, সহ্যের সময় গুণ নেই, সে নয়। অর্থাৎ মায়ের জীবন থেকে আমরা দেখেছি আজকালকার দিনে বহু আলোচিত টলারেন্স এন্ড ইনটলারেন্স, সহিষ্ণুতা আর অসহিষ্ণুতা। আপনার পত্র পত্রিকায়, টিভিতে দেখবেন মানুষ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে অসহিষ্ণু হয়ে উঠেছে এবং সমাজ কিভাবে বিষাক্ত হয়ে উঠেছে। মায়ের জীবন পড়ুন, মা শিখিয়ে দিতে চাইছেন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছেন যে সহিষ্ণু হও, অপরকে সহ্য করার একটু ক্ষমতা বাড়াও। মায়ের জীবনে আমরা দেখেছি, আমরা প্রায় বলি প্রত্যেক দিন প্রায় অ্যাডজাস্ট করতে হবে, অ্যাকোমোডেটিভ হতে হবে, এগুলো বড় নিচ্ছে আমার কিছু করছি। অ্যাডজাস্ট করার মানেটা, অ্যাডজাস্ট করার মানেটা হচ্ছে সহ্য গুণকে বাড়ানো। যে সহ্য গুণ বাড়াতে পারে সেই কিন্তু সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে। এই স্বামী শ্রীরাম মা সারদা বলছেন নিজেকে কিভাবে মানিয়ে নিতে হয়। মায়ের জীবন পড়ুন, দেখবেন মা বিভিন্ন ক্ষেত্রে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করেছেন, মানিয়ে নিয়েছেন। সেই জন্য মায়ের আজকের বর্তমান পরিপ্রেক্ষিতে যে পরিপ্রেক্ষিত হয়ে গেছে অত্যন্ত বিষাক্ত এবং ভয়ানক, এই পরিপ্রেক্ষিতে মা সারদার জীবন ও বাণী, বিশেষ করে তার জীবনের এই দুটি দিক, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, ইউনিভার্সাল লাভ এবং তার সহিষ্ণুতা, যদি আমরা জীবনে কিঞ্চিত যদি প্রয়োগ করার চেষ্টা করি, আমাদের জীবন নিশ্চয়ই মধুময় হবে, আমাদের জীবন নিশ্চয়ই শান্তিময় হয়ে উঠবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা শান্তি চাই, আমার কোনো লোক নেই, মানুষ নেই যে আমরা শান্তি চাই না। What is the most wanted thing in human life? আমরা মনুষ্য জীবনে চাই শান্তি, প্রত্যেকে চাই শান্তি। এবং শান্তি যদি এটা হয়, মায়ের শেষ উপদেশ সেটি স্মরণ করার চেষ্টা করুন। মা বলছেন দোষ দেখবেন নিজের, অপরের দোষ দেখবেন। আগে বেশ 20-25 বছর আগে অনেক গ্লোবাল কনফারেন্স হয়েছে ওয়ার্ল্ড পিসের জন্য, ভারত সারা পৃথিবীতে কিভাবে শান্তি স্থাপিত করা যায়। বহু মনীষীরা এই মা সারদার শেষ শিক্ষা যে যদি শান্তি চাও না, দোষ দেখবে নিজের, অপরের দোষ দেখবে না, কাউকে পর ভাববে না, সকলকে আপন ভাববে। এই মনীষীরা যারা আলোচনা করতেন সে সময় এখন আলোচিত হয়, প্রত্যেকে স্বীকার করেছেন দেশ বিদেশের মনীষীরা শ্রীরাম স্বামী মা সারদার বাণী, শেষ বাণী দিয়ে গেছেন। সেই বাণীকে অবলম্বন করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। নমস্কার, ধন্যবাদ। মহারাজকে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। কারণ গতবার আমি এসেছি, আমার স্মরণে আছে, এবার এসেছি, খুব ভালো লাগছে এই পরিবেশে এসে, এবং সেই জন্য তাকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনাদেরকেও ধন্যবাদ এই জন্য দিতে চাই, প্রথমে ধন্যবাদ দিয়েছি, আবার ধন্যবাদ এই জন্য দিতে চাই। আপনারা এখানে অনেক সংখ্যায় এসেছেন এবং খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আমি দেখছিলাম আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ যে প্রত্যেকে খুবই নিষ্ঠা করে শুনেছেন, এবং আশা করি আপনাদের জীবন নিশ্চয় শান্তিময় হবে যদি মায়ের বিশেষ করে দুটি জীবনের দিক আমরা জীবনে পালিত করতে পারি। না হলে যদি আমরা ঠিকভাবে ওটাকে হৃদয়ঙ্গম না করতে হয়, যাকে ইংরেজিতে বলে চার্নিং, সেটাকে চার্ন করতে হবে। সেই মায়ের কথায় যা শুনলেন বা আপনার বই পড়েন, তার অনুধান করতে হবে,
নাহলে আমরা অনেক জায়গায় যাই, মহারাজরা যান বড় বড় জায়গায় লেকচার দিতে, ভক্তেরা তো খুবই মহারাজের প্রতি। তো মহারাজ কি বললেন আপনি? তারপরে যদি জিজ্ঞেস করে কি বললেন বলুন, এই তো মাথা চলছে। সেই জন্যে শুনলেন, নিশ্চয়ই শুনেছেন আশা করি, ওর উপরে অনুধান করুন। আপনারা তো জানেন গ্রামে বাস করেন, গরু জাবর কাটে কেন বলুন তো? অবসর সময় চিবোয় কেন? চিমটা কর কেন? অবসর সময়ে গরু পেট থেকে খাবার নিয়ে মুখে চোর, যাতে ভালোভাবে হজম হয়। আপনাদের সেরকম জাবর কাটতে হবে মায়ের কথা নিয়ে, তবে আমাদের জীবন সার্থক হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানাই। এবার যত তালিকা